কি সুন্দর লাগছে দেখুন। ওয়াও, হাল্ক দেখুন, পুরোটা বালি দিয়ে বানানো। এই হলো আমাদের বাস। সকাল 10টা 2 বাজে, এই সময় যা গরম। দেখতে পেয়েছেন লেপারটাকে? 1200 কর্মচারীর 12 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এই মন্দির। জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম পুরী। পুরীতে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা এখন আপাতত এসে পৌঁছেছি যেখান থেকে আমাদের বাস ছাড়বে। কোরারক ভুবনেশ্বর ট্যুরের যে ওটিডিসির বাস আমরা বুক করেছি সেটা যেখান থেকে ছাড়বে, মানে পান্থরি বাস, সেখানে চলে এসেছি। আমাদের স্বর্গদ্বার থেকে অটোতে 100 টাকা নিল এখান পর্যন্ত আসার জন্য। এখন এখানে এসে দেখছি যে বাস এখনো পর্যন্ত আসেনি, আমরাই আগে এসেছি। যাই হোক, তো এখন বাস আসলে তারপর জার্নিটা শুরু করব। পুরোটাই শেয়ার করব, যেরকম সব ভিডিওতে শেয়ার করি, তাই সঙ্গে থাকুন। এই হলো আমাদের বাস। তো আলটিমেটলি বাসে বসে গেছি। বেশ বড় বাস, ইভেন আজকে বোধহয় অনেক লোক আছে তাই জন্য একটা বড় বাস দিয়েছে আর একটা ছোট বাস দিয়েছে। আমরা বড় বাসেই জায়গা পেয়েছি। 9, 10, 11, 12 আমাদের 4টে সিট পাশাপাশি পড়েছে। তবে আমরা যখন অনলাইনে টিকিট কেটেছিলাম ওখানে কিন্তু সিট নাম্বার শো করছিল না। এই জিনিসটা আমার একটু কেমন লাগলো, আমি তো ভয়ই পাচ্ছিলাম যে সিট অ্যালটেড নেই, হয়তো আগে যারা আসবে তারা আগে সিট নেবে আর কি, এরকম ব্যাপার। বাট সেরকম ব্যাপার নয়। তো আমি তো জানলার ধার নিয়ে বসে গেছি। এসি বাস এই গরমে এটাই বাঁচোয়া, কারণ যখনই আমরা বাইরে বেরোবো প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। তো যাই হোক, আর সিটগুলো বেশ কমফোর্টেবল। এই জাস্ট বাসটা স্টার্ট দিল, এতক্ষণ বাস স্টার্ট দেয়নি, তার মানে এসিও চলছিল না আর কি। দরদর করে ঘামছিলাম, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আলটিমেটলি বাসটা স্টার্ট দিল, এখন একটু শান্তি। আমি তো বাস থেকে নিচে নেমে দাঁড়িয়েছিলাম, কারণ বাসে সত্যি বসে থাকা যাচ্ছে না। বাইরে তবু হাওয়া আছে, কিন্তু ভেতরটাও যেহেতু পুরো এয়ার টাইট থাকে, সমস্ত কিছু বন্ধ থাকে, তার জন্য প্রচন্ড গরম লাগে। जाने के लिए पड़ता है, लोग दौड़ कर जाते हैं, दौड़ कर आते हैं, क्योंकि नंगे पाँव जाने के लिए पड़ता है, खाली पैदल चलकर जाने के लिए पड़ता है, और टेम्पल भीड़ रहता है। इसलिए काल जो भूल हुआ था आज वो भूल हम लोग नहीं करेंगे, हम लोग आज उल्टा करेंगे। বাসের ভেতরে যেরকম দেখলেন একজন গাইড দাদা রয়েছেন, উনি আমাদেরকে গাইড করে দিচ্ছে যে কিভাবে কোথায় যাব, কতক্ষণ সময় কাটাতে পারবো, সমস্ত কিছু। এটা বেশ ভালো, বাসে করে আসলে একজন গাইড থাকেন, সমস্ত কিছু গাইড করে দেয়, সমস্ত হিস্ট্রি বলে, এগুলো ভালো লাগে। যাই হোক, এখন আমাদের বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছে 20 মিনিটসের জন্য। এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের ব্রেক দিয়েছে। ব্রেকফাস্ট তো আমরা কালকেই মুইয়া মোড় থেকে ক্যারি করেছিলাম, ওটাই খাবো। আমি আর ওই জন্য নামলাম না, রাহুল নিচে নেমেছে। এখানে ওই দোসা, তারপরে কচুরি, বড়া, এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা এই ট্যুরে যাবেন তারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। বড়া কত নিল রে? 10 টাকা পিস, 20 টাকা। যাই হোক, আমি হেভি খেতে ভালোবাসি, এগুলো এখন আমি খাবো। এই যে ভালো। আমাদের প্রথম স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে ধবলগিরি পাহাড়। এখন এই বাসটা থেকে নেমে আরেকটা বাসে উঠতে হবে, সেই বাসটা আমাদেরকে নিয়ে যাবে ধবলগিরি। চলুন, আরেকটা ছোট বাসে করে পাহাড়ের ওপর উঠতে হয়, বিকজ ওপরে বড় বাস যায় না। এর আগের বারেও আমরা যখন একটা প্রাইভেট বাসে করে ঘুরেছিলাম তখন এরকমই দেখেছিলাম, এরকম সেম সিস্টেম। এই ছোট বাসগুলো যেগুলো হয় না, এখন বেরিয়েছে, ছোট 13-14 জনকে নিয়ে যায় ট্রাভেল বাসগুলো, ছোট ছোট, সেইগুলো বেশ ভালো লাগছে। আর এই বাসটাতে এসি নেই, তবে এসি বাসের থেকে বেশি বেটার আমার মনে হচ্ছে। আমাদের এসি বাসটায় তো এসি চলছে না বললেই চলে আর কি, এত প্রচণ্ড গরম লাগছে বাসের ভেতরে। তো এখানে অনেক বেটার লাগছে এই বাসটায়। বাস থেকে নেমে গেলাম, 5 মিনিট লাগলো জাস্ট, ধবলগিরি পৌঁছে গেলাম। ধবলগিরি পাহাড়ের ওপর শান্তি স্তূপা। তো চলুন ওপরে যাওয়া যাক, বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে। এই হলো শান্তি স্তূপা। শান্তি স্তূপার নিচটায় এসে বসলাম, সত্যিই শান্তি লাগছে। যেটা বলছিলাম, বাসে একদম ভালোভাবে এসি কাজ করছে না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এখানে বেশ রোদটা কম রয়েছে পাহাড়ের ওপরে বলেই হয়তো বেশ সুন্দর লাগছে এখানের পরিবেশটা। 4টে বুদ্ধের বিভিন্ন রকম মূর্তি রয়েছে, সেগুলো দেখতে পারবেন আপনারা। তবে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় বাবারে, বেশ ভালো লাগছে। তো এখন ওপরটায় যাব, চলুন। এই শান্তি স্তূপ কিন্তু মহারাজ অশোকের স্থাপন করা। কলিঙ্গের যুদ্ধের পর যে রক্তের গঙ্গা বইছিল, শান্তি স্তূপের নিচ থেকে যে নদীটা বয়ে গেছে ওটার নাম হচ্ছে দয়া রিভার, দয়া নদী আর কি। এখানের জল পুরো লাল হয়ে গেছিল কলিঙ্গ যুদ্ধের পরে, এবং তখন মহারাজ অশোক শান্তির জন্য এই শান্তি স্তূপে স্থাপন করেছিলেন। আমি তো এই নিচটাতেই বসে আছি, ওপরে আর যাইনি, কারণ বহুবার গেছি। আমার এই নিয়ে প্রায় পুরী 28 বার আসা। তো
এতবার গেছি যে আর ওপর থেকে দেখার কিছু নেই। আর সানটা না, সূর্যটা একদম মানে মন্দিরের টেম্পেলের ওপরে, তো ওখানে ভালো ফটোগ্রাফিও আসবে না, তো তাই জন্য আমরা আর ওপরটাতে গেলাম না। রাহুল এদিক ওদিকে ফুটেজ নিচ্ছে আর আমি এখানে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি গাছের নিচে। আর আমার মাথার ওপরে যে গাছটা রয়েছে ওটা হচ্ছে অশ্বত্থ গাছ। ফেরার পথে আবার ওই সেম বাস, ওই বাসে করে এখন আমরা নিচে যাব, তারপর আমাদের যে মেন বাসটা, বড় বাসটা, সেটা তো উঠবো। এই বাসগুলো করে কিন্তু আমরা ওপরে গেছিলাম। এই যা স্টেশন নামলাম, আর এই যে এটা হচ্ছে আমাদের বাস। আচ্ছা, এটা হলো আমাদের ব্রেকফাস্ট। কালকে নিয়ে এসেছিলাম হচ্ছে মাশরুম প্যাটিস, আর এটা হচ্ছে ভেজ প্যাটিস। আর রাহুলের এখানে আছে হচ্ছে চিকেন তন্দুরি সাপ। দেখি এখন এগুলো ভালো আছে নাকি। ভালোই আছে। এখন বাস এসে দাঁড়ালো লিঙ্গরাজ মন্দিরে, লিঙ্গরাজ টেম্পল। এটা হচ্ছে ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির। আর এই মন্দিরেই কিন্তু শালগ্রাম শিলা এবং শিবলিঙ্গ একসাথে দেখতে পাওয়া যায়। এখানে তো ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না, তো সব কিছু রেখে দিয়ে যাচ্ছি। যদি ফিরে এসে একবার বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখাতে পারি চেষ্টা করব, কারণ প্রচণ্ড গরম, বারবার আসা যাওয়া করতে পারবো না আর কি। তো এখানে কিন্তু আধ ঘন্টা মতো টাইম দিয়েছে। সমস্ত জায়গায় কিন্তু টাইম লিমিট আছে। বাসে আসলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। ওনারা যেরকমভাবে টাইম দেবে সেরকমভাবেই আপনাদেরকে চলতে হবে। আর নিজেরা যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে নিজেদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন পুরো ট্যুরটাকে। একদিনে টোটাল 9টা স্পট ঘোরায় বাসে এবং 12 ঘন্টার ট্যুর। তার মধ্যে ওনারা বলছেন যে 6 ঘন্টাই নাকি আমরা ট্রাভেল করব, বাসে থাকবো, আর 6 ঘন্টা আমাদের ঘোরার জন্য থাকবে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু টাইমই ইনক্লুডেড থাকে। তো এটাই একটু ব্যাপার আর কি, টাইমটা একটু রাশ হয়ে যায়, কিন্তু তাড়াহুড়ো হয়, একটু অসুবিধাই হয়। এই হলো লিঙ্গরাজ মন্দির। ডাব মিষ্টি না, এইটুকুনি ডাব 50 টাকা দাম। মন্দিরের বাইরে একটা জায়গায় ওই ভোটের জন্য বোধহয় একটা শামিয়ানা টানিয়ে সুন্দর সিট করা। আমি বললাম ওনাদেরকে একটু বসছি, প্রচণ্ড গরম লাগে। জাস্ট দর্শন করে বেরিয়েছিলাম, উফ ভীষণ গরম। এখন উদয়গিরি আর খণ্ডগিরির জন্য নামলাম। প্রচণ্ড গরম। যাই হোক, এখন বেশ খানিকটা হাঁটতে হবে, টিকিটও কাটতে হবে। চলুন। সকাল 10টা 2 বাজে, এই সময়ই যা গরম, কোনো আইডিয়াই করা যাচ্ছে না, এত গরম, প্রচণ্ড গরম। খুব ভুল ডিসিশন হয়েছে আজকে এখানে আসাটা। 10 টাকা নিল, শশা নিলাম। রাহুল আর ওরা তিনজন আর কি উদয়গিরি দেখতে গেল। দুটোতে তো যাওয়া সম্ভব না, উদয়গিরি আর খণ্ডগিরি দুটো একদম অপোজিটে অবস্থিত, দুটোতে ওঠা অসম্ভব এইটুকুনি টাইমে। ওরা উদয়গিরিতে গেল, আমি বাইরেটায় বসে আছি ছাওয়া দেখে। কেমন? বাপরে বাপ, প্রচন্ড গরম। মানে এই গরমে না আসাটাই ভালো। এই গরমে এসে যে কি ভুল করেছি তার ঠিক নেই। প্রচন্ড গরম ওপরে, আরো মানে এটা পাহাড় যেহেতু, রোদে আরো তেতে আছে। কত টাকা করে টিকিট নিল? আচ্ছা, অনলাইনে যদি টিকিট কাটেন তাহলে 20 টাকা নেবে, আর অফলাইনে কাটলে 5 টাকা বেশি, 25 টাকা নিচ্ছে। আচ্ছা, এবার আমি রাহুলের পেছনে জুম করে একটু দেখাই। দেখুন কিউটের ডিব্বা বসে আছে একটা, ওই দেখুন মায়ের সাথে দুষ্টুমি করছে। দেখুন মায়ের কোলে উঠছে আবার, দেখুন। তো এই যে রাহুল আমার জন্য নিমু পানি নিয়ে এসছে, শান্তির জিনিস। থ্যাংক ইউ, ওয়েলকাম। লিঙ্গরাজের সামনে 20 টাকা করে দাম নিল, আর এখানে 10 টাকা করে। এটা আমি চিনি ছাড়া খাই, চিনি ছাড়াটা খেতেই আমার বেশি ভালো লাগে। চিনি দিয়ে না কেমন একটা লাগে, চিনি ছাড়া দারুণ লাগে। নন্দনকানন আসলাম, ওই 11টা মতো বাজে। চলুন ভেতরে যাই, গিয়ে কি ঘুরি, দেখি কি দেখতে পাই। এই যে হলো নন্দনকাননের গেট, এই গেটের ভেতর থেকে টিকিট কাটতে হবে। চলুন ভেতরে যাই। আর এই যে বাইরে দেখুন, এখানে প্রচুর খাবার দাবারের স্টল আছে, আইসক্রিম, টুপি কিনতে পারেন আপনারা, সানগ্লাস সমস্ত কিছু আছে। তো এগুলো আপনারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। এই যে গেট, এদিকে দোকান, আবার এই যে এখানে দোকান। আমরা কিন্তু ওই দিক থেকে আসলাম। চলুন ভেতরে যাওয়া যাক। রোদে পুরো তন্দুরি হয়ে যাচ্ছি আমরা। রাহুল যাচ্ছে টিকিট কাটতে। একটা ফ্যামিলির একজনকেই ভেতরে ঢুকতে দিচ্ছে, আর এমনি যে মেন এন্ট্রিটা সেটা কিন্তু এদিক দিয়ে হবে। এই যে কত করে?
পার হেড 50 টাকা করে নিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে। দেখতে পেয়েছেন লেপারটাকে? দেখুন শুয়ে আছে। এই উপরে বলছি। নন্দনকাননের ভেতরে যে রেস্টুরেন্ট রয়েছে, এসি রেস্টুরেন্ট, এই গরমে আমরা এসি রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি, তাই অন্য কোথাও যাইনি, এখানে চলে এসেছি লাঞ্চ করার জন্য। ভেজ থালি অর্ডার করছি, 140 টাকা করে নিচ্ছে। কি কি আছে থালি আসলে জানতে পারবো। তো আমরা তো 4 জন আছি, 3টে থালি অর্ডার করেছি। আমার তো একটু জানেনই প্রবলেম হয় খাবারে, একটুখানি চুজি আমি খাবারের ব্যাপারে। তো রাহুলের থালিটা আসলে আমি দেখে যদি মনে হয় যে খেতে পারবো তাহলে আরেকটা অর্ডার করে দেবো। এই হলো থালি, এখানে রয়েছে ভাত, পাঁপড়, এটা পায়েস, এটা একটা মিক্সড ভেজ টাইপের রয়েছে, এটা ডাল যেটা কারি পাতা দিয়ে করা, এখানে আলু মুচমুচো করে ভাজা রয়েছে আর আচার রয়েছে। তো ভেতরে আর বলাই হলো না, ওই একটা থালি আমরা দুজনে শেয়ার করে খেয়েছি, আমি আর রাহুল। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেন গেটের দিকে যাচ্ছি। ভেতরে আইসক্রিম ছিল সফটিগুলো, তো 70 টাকা করে দাম চাইছিল। ওই টাকায় আমার 2টো আইসক্রিম হয়ে যাবে, তাই বাইরে যাব, গেটের বাইরে গিয়ে আইসক্রিম কিনে খেতে খেতে তারপর বাসে উঠবো। আইসক্রিমটা একটু বেশি কস্টলি মনে হলো। এটা খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসলাম। বাসে সবাই উঠে গেলে বাস তো আর আমাদের জন্য ওয়েট করবে না, তাই। এই জাস্ট আমরা এসে কোনারকের ওখানে নামলাম। এখন অনেকটা হেঁটে যেতে হবে কোনারক মেন যে মূল মন্দিরটা, সেই মন্দিরটা পর্যন্ত। ওখানে যাব, গিয়ে দেখি কত টাকা করে টিকিট নেয়। চলুন। এখন কিন্তু 4:20 মতো বাজে, মানে প্রায় আমাদের 2 ঘন্টার বেশি সময় লাগলো নন্দনকানন থেকে কোনারক আসতে। এই গেট আর এদিকে কিন্তু সমস্ত কিছু বিক্রি হচ্ছে, দেখুন। ওদিকে ব্যাগের দোকান, এখানে খাওয়া দাওয়া, ডাব, জল, এইখানের এই জিনিসগুলো, এগুলো কিন্তু এখানে খুব ফেমাস। আপনারা চাইলে কেনাকাটা করতেই পারেন। এই যে এই সমস্ত কিছু এখানে বিক্রি হয়। ওই যে মন্দির, এই যে টিকিট কাউন্টার, ওই যে টিকিট কাউন্টার। রাহুল ছুটছে টিকিট কাটার জন্য। 40 টাকা করে টিকিট নিল, টিকিট কাটা হয়ে গেছে। এখন মন্দিরের দিকে যাচ্ছি, মূল মন্দিরের দিকে। এই যে এরকম হচ্ছে টিকিট, নতুন মেট্রোর টিকিট যেরকম হয়, এখানে স্ক্যানার দেওয়া রয়েছে, এটাকে স্ক্যান করে তবে কিন্তু এন্ট্রি হবে। ওই দিকটাতে রোদ রয়েছে, তাই পুরো মন্দিরটা পেছনে গিয়ে দেখাচ্ছি। এই দিকটায় আমরা চলে আসলাম। আচ্ছা, এই যে ওপরের যে পার্টটা রয়েছে, এটা হচ্ছে নাট মন্দির, আর এর পরে হচ্ছে যেটা মূল মন্দির সেটা। তো নাট মন্দিরের এই ওপর দিয়ে যাওয়ার আমার মনে হয় না কোনো কিছু আছে, কারণ ওপরে সেরকম কিছু নেই। এই পরিক্রমা করে আমরা মূল মন্দিরটায় যাব। চলুন। আর আকাশটা, ও এই সময় কোনোরকে এসে সূর্যটা একটু ডিস্টার্ব করবে ফটো তোলার জন্য, ফটোটা ভালোভাবে আসবে না, কিন্তু আকাশটা কি সুন্দর দেখুন। আর ওই যে ওইটা হচ্ছে মূল মন্দির, আর এটা নাট মন্দির। এই যে একটা মন্দির যেখানে পুজো হয় না, তারপরেও প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ আসে সেই মন্দিরটাকে দেখার জন্য। কি আছে এই মন্দিরে? এই মন্দিরের আর্কিটেকচারের জন্য এই মন্দির ফেমাস। প্রায় 1200 কর্মচারীর 12 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এই মন্দির। কিন্তু এই মন্দির সম্পূর্ণ হয়নি, লোকাল মানুষদের মতে এই মন্দির সম্পূর্ণ হয়নি, তাই জন্য এখানে কখনো সূর্যদেবের পুজো হয়নি। এই আর্কিটেকচার দেখার জন্য এসেছি, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারাও আসলে এটাই দেখবেন, এটাই দেখতে হয় আর কি। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তবে এই কোনারক মন্দির কিন্তু প্রায় ধ্বংসের পথে। সরকারের হাজার হাজার টাকা খরচ করেও কোনো লাভ হচ্ছে না। এই মন্দিরের পাথরটাই এত বছরের, এবং এটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এটাই খুব খারাপ লাগে যে এর পরে কখনো হয়তো এরকমও দিন আসবে যখন কোনারকের কোনো অস্তিত্বই থাকবে না। এই হলো মূল মন্দির। এখনও আলোটা ঠিকঠাক নেই আর কি, সকালের দিকে আসলেই যে কোনো জায়গায় ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আসে। তো যাই হোক, এই মূল মন্দিরের অপোজিটে এখানে একটা গ্রাউন্ড রয়েছে। এই যে এই সবুজ ঘাসে বসে আপনি ফটো তুলতে পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন। যদিও বাসে আসলে অনেকটা সময় কাটানোর কোনো অপশান থাকে না। দেখুন, যেরকম বলছিলাম, ওই দিকেরগুলো সমস্ত প্রায় ভেঙে যাচ্ছে, দেখেছেন?
আমি একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন। এ দেখুন এগুলো সব ভেঙে যাচ্ছে। এই হলো মূল মন্দিরের কারুকার্য। কোণারকের এই চাকা কিন্তু ভীষণ ফেমাস। বলা হয় যে এই কোণারক মন্দিরের যে পাথরগুলো সেগুলো নাকি উদয়গিরি খণ্ডগিরিতে যে পাথর রয়েছে সেই সেম পাথর ওখান থেকে নিয়ে এসেই নাকি এই মন্দির তৈরি করা হয়েছিল। এই মন্দিরের বয়স প্রায় 800 বছর এবং 800 বছর আগে যখন এই মন্দির নির্মাণ শুরু হয় তখন নাকি সমুদ্র এই মন্দিরের পাশ থেকেই বইত। এখন আমরা আসলাম চন্দ্রভাগা সি বিচে। এই যে কি সুন্দর লাগছে দেখুন। চলুন ওই দিকটায় যাই, ওদিকে ডাকছে। এখানে একটা ফুড ট্রাক দেখতে পাচ্ছি। এই হলো চন্দ্রভাগা বিচ। এখানে জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য দাঁড়িয়েছে, বলছে ছবি তুলেই চলে আসুন, কিন্তু এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। সম্পূর্ণ ট্যুরের মধ্যে আমার এই জায়গাটাই বেস্ট লাগলো, কারণ এই জায়গাটাতে একটু ঠিকঠাক টাইমে, যে টাইমে মানুষ ঘুরতে পারে সেই টাইমে নিয়ে আসলো। এখন একটু আরাম লাগছে আর কি। এত গরম না, পুরো ট্যুরটা আমরা এত গরমের মধ্যে করলাম যে ট্যুরটা এনজয়ই করতে পারলাম না। যাই হোক, এই জায়গাটা ভালো লাগছে। এরপরে একটা মন্দির আছে, তারপর স্যান্ড আর্ট, যেটা আমার আর রাহুলের দুজনের কাছেই নতুন, কারণ ওটা দেখি নতুন এখন অ্যাড অন করেছে। মন্দিরটাতে হয়তো আমি নামবো না কারণ আমার ভালো লাগছে না, কিন্তু স্যান্ড আর্টটায় আমাকে যেতেই হবে। আমি স্যান্ড আর্টের জন্য এনার্জি বাঁচিয়ে রাখবো। এখন এসেছি হচ্ছে রামচন্ডী মন্দির দেখতে। যদি ট্যুরটা যেরকম নর্মালভাবে স্টার্ট হয় পুরী থেকে সেইভাবে হতো তাহলে এটা আমাদের ফার্স্ট স্পট হতো। তো এখন ভেতরে ফোন, মোবাইল, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না, তো আমরা ভেতর থেকে যাই, দর্শন করে ফিরি। কুল্হাড়বালি চায় রাহুলও খাচ্ছে, 15 টাকা দাম নিল। এই যে হেভি চাটা। আজকের দিনের আমাদের শেষ স্পট এটা হচ্ছে সুদাম প্রধানের স্যান্ড আর্ট মিউজিয়াম। আমি আর রাহুল দুজনেই এরকম একটা জায়গায় প্রথম এন্টার করছি। স্যান্ড আর্ট মিউজিয়ামে যাওয়ার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি। ওয়াও, হাল্ক দেখুন, পুরোটা বালি দিয়ে বানানো। দেখুন তাজমহল। বাবা, এই তোকে বানিয়ে রেখেছে এখানে, কি সুন্দর নিখুঁত কাজ করেছে। তোকে এরকম সুন্দর আমি এর আগে কখনো দেখিনি। জয় জগন্নাথ। আর এই হলো জগন্নাথ মন্দির। আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে গেছে। আমরা পুরীতে নেমে গেছি পান্থনিবাসে, যেখান থেকে আমাদের তুলেছিল সেখানেই নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে একটা অটো বা টোটো নিয়ে আমরা স্বর্গদ্বার পর্যন্ত যাব। চলুন। শৈলী শাড়ি কিনবে বলে একটা দোকানে ঢুকেছে, দেখুন কত শাড়ির কালেকশন। তো শৈলীর একটা শাড়ি পছন্দ হয়েছে, মানে কালকে এসে দেখে গেছে। এই যে রাস্তা দিয়ে যেতে যেতে এই শাড়িটা দেখে গেছে, এই শাড়িটা বলছে এখন কিনবে। যেটা একবার দেখে যাই সেটাই আমার নিতে হয় আর কি। তো এটা পছন্দ হয়েছিল দেখে এটাই নিলাম আলটিমেটলি। যাওয়ার পথে জাস্ট এক ঝলক দেখেছিলাম, 2680 টাকা, 1 টাকাও কমালো না, এটা ফাইনাল। তো এই যে আমার শপিং, আমি এবার খুশি। এখন খাজা নেবো, নিয়ে তারপর হোটেলে যাব। খাজা নিলাম বাড়ির জন্য। চলুন এবার হোটেলে ফিরবো। কালকে চিল্কা ট্যুরে যাব, তাই ব্রেকফাস্টটা প্যাক করে নিলাম। ডিনার করার জন্য এসেছি, তো ডিনারটা করে হোটেলে ফিরে যাব। বাটার তন্দুরি রুটি নিয়েছি 4 পিস, আর এখানে আলু পনির নিয়েছি। এই যে সমুদ্রের পার, আর এই যে আমাদের হাতে হচ্ছে মদনমোহনও আর ছানাপোড়া। এখন এটা খেয়ে একটুখানি সমুদ্রের পাড়ে বসে তারপর আমরা হোটেলে ফিরবো। আপনাদের সাথে দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।